ইউনিট 2 ক্লাস 12 এর কি ফিজিক্যাল জিওগ্রাফি। হ্যাঁ, তো এখানে কি আছে? নদীর কাজ। নদীর কাজ বহির্জাত শক্তিগুলোর মধ্যে অন্যতম শক্তি হচ্ছে তোর কি? নদী শক্তি। হয়ে গেল নদী শক্তি। এটা বহির্জাত শক্তি কেন বলা হচ্ছে? কারণ এটা হচ্ছে তোর কি করে, পৃথিবীর বাইরের যে ভূমিরূপগুলো তৈরি হয়েছে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে কি কি তৈরি হয়েছে, পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, এইগুলোর উপরে সে কি করছে বলতে বিভিন্ন রকম সে কাজ করছে। তিন ধরনের কাজ করে। কি কি কাজ করবে? ক্ষয়, বহন এবং সঞ্চয়। তারপর ডাইরেক্ট এতে চলে যান। নদী কাকে বলে আর বলছি না, নিজেরাই পারিনি, তাও আমি বলে রাখি নদী কাকে। নদী কাকে বলে? যে কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে উৎস হয়ে বা উৎপন্ন হয়ে ভূমির স্বাভাবিক ঢাল বরাবর, কি বললাম আমি, ভূমির, ধর এখান থেকে উৎস হয়েছে, উৎপন্ন হয়েছে, ভূমির স্বাভাবিক ঢাল বরাবর উৎস থেকে কি পর্যন্ত, নদীর মোহনা পর্যন্ত যে অবিরাম জলের বহনমান বা চলমান যে জলরাশি, এই জলরাশিকে বলা হয় তোর কি? নদী। বুঝতে পেরেছিস কিনা? উৎস থেকে উৎপন্ন হলো, ভূমির স্বাভাবিক ঢাল বরাবর বয়ে যাচ্ছে, নিয়ে জলরাশি চলে যাচ্ছে, কোথা পর্যন্ত যাচ্ছে? একদম মোহনা পর্যন্ত যাচ্ছে, তাকে বলা হচ্ছে নদী। মূল নদী কাকে বলে? যে মূল নদী, মূলত যে নদী প্রবাহিত হবে তাকে বলে মূল নদী। সবাই জানিস যে নদীর গভীরতা বেশি থাকে, ক্ষয় ক্ষমতা বেশি থাকে, তার আকৃতি হচ্ছে বেশি থাকে, জলের পরিমাণটা বেশি থাকে, তাকে বলা হয় কি? মূল নদী। স্বাভাবিক ব্যাপার। উপনদী, শাখা নদী কাকে বলে? উপনদী কাকে বলে? অন্য কোন নদী যখন এসে তোর কি আছে বলতে, মূল নদীর সঙ্গে এসে যুক্ত হয়েছে, তখন তাকে বলা হবে তোর কি নদী? উপনদী। গঙ্গার উপনদীগুলো কি কি বল? যমুনা। গঙ্গা সবচেয়ে বড় উপনদী কোনটা? যমুনা। সবচেয়ে বড় উপনদী যমুনা। ঠিক আছে, পড়েছিলাম যে ভুলে গেছি। ঠিক আছে, সব আর কি যমুনা ছাড়া? ঠিক আছে, বুড়িগণ্ডক, ঘরঘরা, কুশি, ঠিক আছে, এগুলো সব আছে। হ্যাঁ, উপনদী। শাখা নদী কাকে বলে? এই উপনদী থেকে বা মূল নদী থেকে যদি কোনো শাখা কি হয় বলতে, বাইরের দিকে কি হয়, বেরিয়ে যায়, বাইরের দিকে বেরিয়ে যাবে, একে বলা হবে কি নদী? শাখা নদী। স্বাভাবিক ব্যাপার, শাখা নদী। এই উপনদী, শাখা নদী, মূল নদী নিয়ে পুরো যে একটা এলাকা গঠন করেছে, এই এলাকাটার নাম কি বলতে, এটাকে বলা হবে তোর কি? নদী অববাহিকা। জানিস ক্লাস 10 এ পড়েছিলি, এটা পুরোটা কি বলা হবে তোর কি? নদী অববাহিকা। স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এটা নদী অববাহিকা, এটা জানিস, নদী অববাহিকা। আমি মূল জায়গায় চলে আসি, তোদের যেটা দরকার। এই পুরো এই অববাহিকা জুড়ে কি করে বল তিনি? নদী। নদী হচ্ছে বহির্জাত প্রক্রিয়া শক্তি কাজ করে, তিনটা কাজ করে। একটা হবে তোর কি? ক্ষয়, একটা হবে তোর কি? বহন, আর একটা তোর কি হবে তিনি? সঞ্চয়। ক্ষয়, বহন এবং সঞ্চয় সব নদীও করবে, বায়ুও করবে, এবং আমি কি বলবো, সমুদ্র তরঙ্গে, এরা তিনটাই করবে। এবারে নদীর ক্ষয় কাজ, নদীর ক্ষয় পদ্ধতি আর বাকি বলছি নি আমি, ঠিক আছে? এই মানে বাকি কি কি নদী আছে এগুলো আমি বলছি না। ভারতের সবচেয়ে বড় নদী কোনটা? দীর্ঘতম নদী গঙ্গা নদী। ঠিক আছে, এটা এদিকে বয়ে যাচ্ছে নদী, এদিকে শাখা নদী, উপনদীগুলো বেরিয়ে যাচ্ছে, বা শাখা যেটা, শাখা নদী ফিডার নদী মনে বেরোচ্ছে। ঠিক আছে, হলো। এখানে আছে নদীর ক্ষয়কার্য এবং ক্ষয়কার্যের প্রক্রিয়া। 3 নম্বর বা 2 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি আবারও বলছি, ইউনিট 2 থেকে একটা 5, একটা 3, একটা 2 গ্যারান্টি পাবি। 15-র মধ্যে 10 পাবি, পাবি 3টা নোট থেকে। এই 3টা নোটকে তুই একদম মানে মনের মধ্যে নিয়ে নিতে পেরেছিস, কোনো ইয়ে না, একদম তোকে বলে রাখলাম আমি। ঠিক আছে, তুলে নে নাম্বার। বা এরকম আসতে পারে, একটা 5 তো আসবে, দুটো 3ও চলে আসতে পারে, বা দুটো 2ও চলে আসতে পারে। মানে একটা 3 দুটো 2, বা দুটো 3 একটা 2, এরকমও চলে আসতে পারে। ঠিক আছে, মানে প্রায় তুই ধর রাখ 14 নম্বর, 15-র মধ্যে প্রায় তুই 15 তো, হ্যাঁ 15-র মধ্যে প্রায় তুই 13 নম্বর বা 12 নম্বর চলে আসবে। ঠিক আছে, 10 তো আসবেই, 13 বা 12 চলে আসতে পারে। নদীর ক্ষয়কাজ এবং ক্ষয়কাজের প্রক্রিয়া। দেখ কত ধরনের ক্ষয় হয়, তিনটা বলেছিলাম আমি, কি কি কাজ করে? ক্ষয়, বহন এবং সঞ্চয় কাজ করে। দেখ ক্ষয় কাজের প্রক্রিয়াগুলো কি কি, এতগুলো প্রক্রিয়া আছে, তোকে প্রতিটা প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। প্রথমে হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। দেখ কোনো অঞ্চলের মধ্য দিয়ে যদি নদী প্রবাহিত হয়, ধর এই অঞ্চলের মধ্যে দিয়ে তোর নদী কি করছে? প্রবাহিত হচ্ছে, জল প্রবাহিত হচ্ছে, জলের একটা গতি আছে, হলো। জলের গতির কারণে যখন এই অংশগুলোকে, পুরো ভূমিরূপগুলোকে যে ক্ষয় করবে, এরকম ক্ষয় করতে থাকবে, এটাকে বলা হবে তোর কি ক্ষয়? জলের প্রবাহের কারণে ক্ষয়। ধর কোনো শিলাস্তর এরকম পড়ে আছে, ধর এরকম ভূমিরূপটা এরকম উঁচু উঁচু হয়ে আছে, জল এরকম ক্রমাগত এখানে আঘাত করে এইভাবে যাচ্ছে, আঘাত করার কারণে তোর কি হবে বলতে, এখানে যে শিলাগুলো থাকবে, সেই শিলাগুলো কন্টিনিউয়াসলি কি হবে? ক্ষয় হবে। এটাকে বলা হবে তোর কি? জলপ্রবাহজনিত ক্ষয়, হাইড্রোলিক অ্যাকশন। বুঝা গেছে? জলপ্রবাহজনিত ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কাকে বলে? অ্যাব্রেশন বা কোরেশন প্রসেস কি? ধর নদীতে যে জল প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে, এর ভেতরে তোর কি থাকে বল দেখিনি? অনেক বড় 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 কি থাকবে? নুড়ি বা পাথর থাকবে, হলো। এই পাথর দেখ কার উপর দিয়ে যাবে? সমুদ্র তলদেশের উপর দিয়ে যেতে পারে, বা নদীর যে তলদেশ, সমুদ্র বলছি সরি, নদীর তলদেশের উপর দিয়ে যাবে। এই নদীর তলদেশের উপর দিয়ে গেলে এই পাথরগুলো কি করবে বলদিন? নদীর তলকে কি করবে?
ক্ষয় করবে, ক্রমাগত যখন বয়ে যাবে সেই নদীর তলদেশটাকে কি করবে, ক্ষয় করবে। এটাকে বলা হবে তোর কি ক্ষয়, অবঘর্ষ ক্ষয়। সবসময় সবার ক্ষেত্রে অবঘর্ষ ক্ষয় একই, অবঘর্ষ ক্ষয় তুই যেখানে দেখতে পাবি ওয়ার্ডটা সেখানেই অবঘর্ষ ক্ষয় কি হবে বলতে গেলি একই হবে। যে বড় নুড়ি যাচ্ছে জলের প্রবাহের কারণে যাচ্ছে, ওই নুড়িটাকে যখন ঠেলছে এবার যখন পুশ করছে ঠেলা হচ্ছে তখন কি হচ্ছে বলতে গেলি এর যে নিচের দিকের যে অংশটা, নিচের দিকের অংশ মানে কোনটা, এই যে তলদেশটা, এই তলদেশটা ক্রমাগত কি হচ্ছে বলতে গেলি ক্ষয় হচ্ছে। এটা কি প্রক্রিয়ায় ক্ষয়, অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়। ওকে, ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় কি, বা অ্যাট্রিশন প্রসেস। ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় কি হবে বলতে গেলি দেখ, ধর এরকম এক নদীর মধ্যে দিয়ে তো একাধিক, একটাই তো আর পাথর যায় না, একটা কি পাথর যায়, একটা পাথর যায় না, এরকম একাধিক ছোট বড় এরকম পাথর থাকে। যখন প্রবাহিত হয় ভালো করে শোন, একটা একটা শোন, শোনার পরে লিখবি, সবকিছু লেখার দরকার নাই, এগুলো থাকবে, জাস্ট আঁকাটা তুই যদি পারিস আঁকবি তাহলে। যখন প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার কারণে কি হয় বলতে গেলি প্রতিটা মানে এগুলো কি, প্রতিটা পাথর বা প্রতিটা বোল্ডার পরস্পরের সঙ্গে কি হয় বলতে গেলি ধাক্কা লাগে, পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণে কি হবে, বড় বোল্ডার গুলো বা ছোট বোল্ডার গুলো বড় ধাক্কা লাগবে সেগুলো ক্ষয় পাবে, পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে সেগুলো কি হবে, ক্ষয় পাবে। সেই ক্ষয়টাকে বলা হবে কি ক্ষয়, ঘর্ষণ ক্ষয়। সেই ক্ষয়টাকে কি ক্ষয় বলা হবে, ঘর্ষণ ক্ষয়। বুঝা গেছে কিনা, অবঘর্ষ ঘর্ষণ বোঝা গেছে। ঘর্ষণের বদলে অনেক জায়গায় সংঘর্ষ, সেম একই জিনিস হবে, ঠিক আছে। দ্রবণ ক্ষয়, সলিউশন। দ্রবণ ক্ষয় মানে কি, দ্রবণ মানে ওয়াটার মধ্যে কি শিলা থাকবে, দ্রাব্য শিলা থাকবে, CaCO3 থাকবে, কি থাকবে, CaCO3। ধর কোন একটা স্থানের মধ্যে যেখানটার মধ্যে দিয়ে নদী যাচ্ছে পুরো এলাকাটা জুড়ে কি আছে বলতে নি, ক্যালসিয়াম কার্বনেট। কি আছে, ক্যালসিয়াম কার্বনেট মানে কি, কি আছে, চুন আছে। পুরো নদী যাচ্ছে এবং তার পুরো উপত্যকাটার মধ্যে চুন যাচ্ছে, পড়েছিলাম কি করবে নদী, কি করবে, ক্ষয় করবে। ক্ষয় করে কি করবে, এখানে শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি করবে, এটার নাম কি, সিঙ্কহোল। ওটাকে ক্ষয় করে আরো বড় করবে, কি হবে, সোয়াদহ। কেন, এটা তাহলে কি ধরনের ক্ষয়, দ্রবণ ক্ষয়। কেন, কারণ পুরো এলাকা অঞ্চলটার মধ্যে কি আছে, দ্রাব্য শিলার উপস্থিতি, বা চুন, চক, চুন, ডোলোমাইট, ঠিক আছে, এই সমস্ত শিলার উপস্থিতি থাকার জন্য সেটা কি হবে, দ্রবণজনিত ক্ষয় হবে। কোনো অসুবিধা আছে, হলো। এবার হচ্ছে তোর কি বুদবুদ ক্ষয় বা ক্যাভিয়েশন প্রসেস। বুদবুদ ক্ষয় কি জিনিস, দেখ নদী প্রবাহিত জলের যদি গতিবেগটা খুব বেশি হয় না, বেগজনিত প্রক্রিয়া তোর ক্ষয় লক্ষ্য করা যায়। মানে মানে তোর কি হবে বলতে, ধর কোন একটা নদী কোন স্থান দিয়ে তোর প্রবাহিত হচ্ছে, কোথায় দেখাচ্ছে, বুদবুদ ক্ষয়টা এখানে দেখাচ্ছে, হ্যাঁ, বুদবুদ ক্ষয়, বুদবুদ ক্ষয়। এটা কি জিনিস, ধর কোন স্থানের মধ্যে নদী খুব প্রবল বেগে প্রবাহিত হচ্ছে, কি বেগে প্রবাহিত হচ্ছে, প্রবল বেগে। ভেতরের দিকে যে শিলাগুলো থাকে না, এই প্রবল বেগের কারণে, অতিরিক্ত বেগের কারণে তোর কি হয় বলতে, নদীর ভেতর দিকে এই শিলাগুলো যেগুলো এভাবে ধর যদি শিলাগুলো অবস্থান করে সেগুলো কি হয়ে যায়, ফেটে যায়, সেগুলো কি হয়ে যাবে, ফেটে যাবে। ফেটে গেলে শিলার মধ্যে কি ঢুকবে বলতে, পরপর জল ঢুকবে, জলটা কি করবে, এখানে প্রবেশ করবে এবং ওপরের দিকে দেখবি তোর কি হবে বলতে, একটা বুদবুদের মতন আকার তোর কি করবে, সৃষ্টি করবে। এই যে জলটা খুব ছোট ছোট আকারে ঢুকছে এবং প্রবল বেগে যাচ্ছে, ওর কারণে একটা কি বুদবুদ সৃষ্টি হয়, জলের মধ্যে কি সৃষ্টি হবে, বুদবুদ। এই জায়গার মধ্যে কি সৃষ্টি হবে বলতে, বুদবুদ তৈরি হবে। এই বুদবুদের কারণে এগুলো কি হবে বলতে, সে কি করবে, অতিরিক্ত স্পিডের কারণে সেটা কি করবে, পূর্বর শিলাগুলোকে ফাটিয়ে দেবে। একেই বলা হবে তোর কি, বুদবুদ জনিত ক্ষয়। বুঝতে পেরেছিস কিনা, এর শক ওয়েভ তৈরি করবে। শক ওয়েভ মানে কি, এত বুদবুদ তৈরি করবে না জলের মধ্যে এরকম গোল গোল তৈরি হয়ে যাবে না, যেটা কি করবে, প্রেসার দেবে, যেটা কি করবে, চাপ দেবে শিলাকে। শিলাকে চাপ দেওয়ার কারণে শিলাকে কি করে দেবে বলতে, ফাটিয়ে দেবে, মূলত বুদবুদের কারণে। বুঝতে পেরেছিস কিনা, জল খুব গতিবেগে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হলে ভেতরের দিকে কি থাকবে, অটোমেটিক্যালি শিলা আছে বা যেগুলো আছে তার ভেতরের দিকে কি তৈরি করবে, বুদবুদ তৈরি করবে। কি তৈরি করবে, বুদবুদ। সেটা কি করবে, কাকে প্রেসার দিবে, শিলাকে প্রেসার দিবে। ভেতর দিকে কি করছে, শিলাকে প্রেসার দিচ্ছে। শিলাকে প্রেসার দেওয়ার কারণে সেই শিলাটা কি হচ্ছে অলরেডি, ভেঙে যাচ্ছে। এটাই হবে তোর কি ক্ষয়, বুদবুদ ক্ষয়। আর কিছু আছে, বোঝা আছে কিছু, কোনো অসুবিধা আছে। জলপ্রবাহ, অবঘর্ষ, জলপ্রবাহ, জলের প্রবাহের কারণে। অবঘর্ষ মানে কি, যে তলদেশটাকে ক্ষয় করবে, অবঘর্ষ। ঘর্ষণ মানে কি হয় বলতে, বড় শিলা ছোট শিলার মধ্যে ঘর্ষণ। দ্রবণ মানে তোর কি হয় বলতে, CaCO3 অবস্থান করলে সেটাকে হলো দ্রবণ। আর বুদবুদ মানে তোর কি হয় বলতে, বুদবুদ জনিত ক্ষয়ের কারণে। ঠিক, আচ্ছা। এরপরে নদীর বহন কাজ, ট্রান্সপোর্টেশন। নদী কিভাবে বহন করে, এবার দেখ ক্ষয় করছে মেটেরিয়াল গুলাকে, কোথা থেকে ক্ষয় করলো, এখান থেকে ক্ষয় করছে। এই যে যত ক্ষয়জাত পদার্থ এখান থেকে তুলবে, ক্ষয়জাত পদার্থগুলোকে এখান থেকে তুলছে, ক্ষয়জাত পদার্থগুলোকে, হলো, ক্ষয় করলো। ক্ষয়জাত পদার্থকে তুলে নিয়ে কোথায় যাবে, কোথায় যাবে নদী, কোথায় যাবে, এবার সে কি করবে, নিজের মধ্যে বহন করে নিয়ে যাবে। কি করে নিয়ে যাবে, বহন করে নিয়ে যাবে। যত ক্ষয় করবে এই নদী কি করবে, এর ভেতরে এই ক্ষয়জাত পদার্থগুলোকে ফাঁসিয়ে নিয়ে যাবে বা বহন করে নিয়ে যাবে। এই বহনের কিছু পদ্ধতি আছে। প্রথম আছে লম্ফদান পদ্ধতি, আরামসে বলতে হবে। লম্ফদান মানে কি,
লম্ফদান মানে যে নদী যাচ্ছে তার মধ্যে পদার্থগুলো কি হবে বলদিনি, লাফিয়ে লাফিয়ে এভাবে প্রবাহিত হবে। কি হবে? লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হবে। ঠিক আছে, নদীর অতিরিক্ত গতিপথের জন্য পদার্থগুলো নিচের দিকে কোথাও ভেসে থাকবে না, ভেতরেই থাকবে, তলদেশেই থাকবে, কিন্তু লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হবে। একটা এখান থেকে এরকম করে উপরের দিকে উঠবে, এরকম লাফিয়ে আবার নিচের দিকে নামলো, আবার উপর দিকে উঠে গেল, দেখ। হ্যাঁ, এভাবে লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হবে। এটা কি পদ্ধতি? লম্ফদান। ভাসমান পদ্ধতি কোনটা? আচ্ছা, লম্ফদান পদ্ধতি কিরকম থাকবে? খনি মানে ক্ষয়ের যে পদার্থগুলো সেগুলো কি হবে বলুন, অনেকটা বড় হবে। কি হবে? ক্ষয়ের পদার্থগুলো বড় হয়, ভারী হয়, ভেতরে থাকে, শুধু জলের স্পিডে এগিয়ে যায়। ভাসমান মানে কি? যেগুলো একদম ক্ষয়কে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ হয়ে গেছে, তবেই সেটা হালকা হবে। হালকা হলে সেটা কোথায় ভাসবে বলদিনি? জলের পুরো উপরের দিকে এরকম ভাসতে থাকবে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম, বুঝতেও পারবি না, জলের মধ্যে ভেসে থাকবে, ভেসে এক স্থান থেকে অন্য স্থানে কি করবে নদী নিয়ে যাবে। একে বলা হবে কি পদ্ধতি? ভাসমান। আকর্ষণ পদ্ধতি কি? আকর্ষণ পদ্ধতি কি আছে? হ্যাঁ, ট্রাকেশন পদ্ধতি কি হবে বলদিনি? আকর্ষণ জনিত টানের কারণে যাবে। মানে কি হবে বলদিনি? মানে বড় শিলাখণ্ডগুলি নদী খাতে আকর্ষণের কারণে তোর গোড়া হবে। কিরকম আকর্ষিত হবে? ধর বড় বড় শিলাখণ্ড আছে নদীর তলদেশের ভিতরে, ঠিক আছে, জল কন্টিনিউ এরকম করে নিয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে বলদিনি? গতি পেয়ে গেছে। কোনগুলো গতি পেয়েছে? এই শিলাখণ্ডগুলো গতি পেয়েছে। এবার সে কি হবে? অটোমেটিক্যালি গতি পেলে, দেখ এইটা কি, এটা তো ঢাল আছে না, এটা কি আছে? অটোমেটিক্যালি তলদেশটা ঢালু আছে। এবার ঢালু প্লাস উপরের দিকে নদীর গতি আছে, এ কি করবে বলদিনি? বড় শিলাকে ঠেলবে। বড় শিলা ঠেলে এই শিলাগুলো তো নিচের দিকে কি হতে থাকবে? ক্রমশ আকর্ষিত হতে থাকবে, নিয়ে গড়ি 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 যাবে। ঠিক আছে, এটা কি পদ্ধতি? আকর্ষণ পদ্ধতি। দ্রবণ পদ্ধতি একই ব্যাপার। দ্রাব্য শিলা থাকবে, পুরো গলে যদি যায়, তাহলে চুনা পাথরটা যদি গলে যায়, চুন ছিল, চুনা পাথরটা যদি গলে গেছে, গলে গেলে সেটা কোথায় লাগবে? জলের মধ্যেই ভেসে থাকবে। চুন যদি গলে যায়, জলের মধ্যে গুলে যাবে না? জলের মধ্যেই গুলে যাবে, তাহলে সেটা হলো তোর কি পদ্ধতি? দ্রবণ পদ্ধতি। কোনো অসুবিধা আছে? নি প্রবলেম? এবার তারপরে তোর কি আছে? সঞ্চয় আছে। তারপরে কি থাকবে? সঞ্চয়। কোথায় গিয়ে সঞ্চয় করবে নদী? বল, এই পদার্থগুলোকে সব কোথায়? যেখানে তোর নিচু স্থান পাবে, প্রথম কথা তো স্থান পাবে নিচু স্থান, বা একদম তোর কি করবে? মোহনা বা সমুদ্র পৃষ্ঠ বা সমুদ্রের তলদেশে গিয়ে কি করবে? সঞ্চিত করবে। কোনো প্রবলেম আছে এটার মধ্যে? যেখানে নিচু স্থান সেখানে সঞ্চিত করবে, আর যেখানে মোহনা পাবে। কোনো অসুবিধা নদীর অহংকার এবারে নেই তো? এবার আমি যাই, নদীর বিভিন্ন গতি। একটা আদর্শ নদীর তিনটা গতি হয়। যে কোনো নদীর আদর্শ নদী আলাদা জিনিস, যে কোনো নদীরই তিনটা গতি হবে। আদর্শ নদীরই গতি হবে বলেন, আদর্শ নদী ধর তিনটা গতি হবে। কি কি গতি? উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি। এটাও 2 বা 3 নম্বর একটা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, উচ্চ গতি, মধ্যগতি বা নিম্ন গতি। উচ্চ গতি কাকে বলে? উচ্চ গতি কোনটা, মধ্যগতি কোনটা, আর নিম্ন গতি কোনটা? ভালো করে শুন, একদম মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, ঠিক আছে। উচ্চগতি, উচ্চগতি কোনটা হবে বলদিনি? যেটা পার্বত্য অঞ্চল থেকে যে নদী তোর কি হবে বলদিনি? প্রবাহিত হবে। পার্বত্য অঞ্চল দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছে, এটা এরকম, আর এটা ধর যদি এরকম করি, ধর পার্বত্য অঞ্চল দিয়ে যে নদী তোর কি হবে বলদিনি? এভাবে প্রবাহিত হবে, তাকে বলা হবে নদী। সেটা হচ্ছে তোর নদীর কি গতি? উচ্চগতি। কেন উচ্চগতি? কেন? প্রথম কথা হচ্ছে কি, উচ্চতা মানে কি? এর উচ্চতা পরিমাণ কি আছে বলতে? সব থেকে বেশি আছে। সে উচ্চ দিক থেকে নিচের দিকে নামছে, পাহাড়ের যে ঢালটা, সেই 1 নম্বর এটা দিতে পারতো, বৈশিষ্ট্য দিতে পারে নদীর উচ্চগতির বৈশিষ্ট্য। 2 নম্বর দিয়ে দেবো, উচ্চগতি কাকে বলে? নদীর উচ্চগতির বৈশিষ্ট্য দিতেই পারে, না দেওয়ার কিছু না। তাহলে উচ্চগতি কাকে বলে? কি বললি? যখন নদী পাহাড় বা পর্বত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, নদীর গতিবেগ সর্বোচ্চ থাকে। কি বললাম আমি? নদীর গতিবেগ সর্বোচ্চ থাকে, তাই একে বলা হবে তোর কি? নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ বলা হয়। হয়ে গেল প্রথম পয়েন্ট। কি হবে? পার্বত্য প্রবাহ 1 নম্বর বৈশিষ্ট্যতে কি হবে? এটা কি বল? বল এটা পাহাড় বা পর্বত দিক দিয়ে প্রবাহিত হতে থাকবে। বলো কেন? কেন পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হবে? কেন উচ্চ গতি হবে? কারণ এর উচ্চতা তোর কি থাকে? বেশি থাকে। এখানে উচ্চতা বেশি থাকে, তবে সেটা ঢালটা পাবে, তবে সে স্পিডটা পাবে। উচ্চতা বেশি থাকার জন্য 3 নম্বর তোর কি হয় বল দেখিনি? 3 নম্বর, নদীর উচ্চতা বেশি থাকার জন্য নদীর গতিবেগটাও তোর কি হয় বল দেখিনি? অনেকটা বেশি হয়। হলো উচ্চ গতিতে নদী কি করে বল দেখিনি? ক্ষয় করবে, বহন করবে না সঞ্চয় করবে? তিনটার মধ্যে কোনটা করবে? কেবলমাত্র ক্ষয় করবে। কেবল কি করবে? ক্ষয়। বারবার বলে দিলাম, কেবল ক্ষয় করবে। কি ক্ষয় করবে? নিম্ন ক্ষয়। কি ধরনের ক্ষয় করবে? নিম্ন ক্ষয় বা মস্তক ক্ষয় করবে। নিম্ন ক্ষয় করবে। কি ক্ষয় করবে? নিম্ন ক্ষয় বা মস্তক ক্ষয় করবে।
মস্তক ক্ষয় করবে। কি কি ভূমিরূপ গঠন করবে? ভি আকৃতির ভূমিরূপ গঠন করবে, আই আকৃতির ভূমিরূপ গঠন করবে, জলপ্রপাত গঠন করবে, আর প্রপাতকূপ। আর কি গঠন করবে? প্রপাতকূপ গঠন করবে। সব আসছে আমি, হলো প্রপাতকূপ গঠন করবে। বুঝতে পেরেছিস কি না? হয়ে গেল। মধ্যগতি, নদীর মধ্যগতি কি? আচ্ছা, উচ্চগতিতে শুধুমাত্র কি করবে? কি কাজ করবে? ক্ষয় কাজ। এই ক্ষয় কাজটাও কি ক্ষয় কাজ করবে? নিম্ন ক্ষয় বা কি ক্ষয়? মস্তক ক্ষয়। ঠিক আছে, বুঝা গেছে? হলো মধ্যগতি। মধ্যগতি কোথায় হবে? এতটা অবধি ধর নদীর কি গতি আছে বলতে? উচ্চ গতি। এটা নদীর কি গতি? উচ্চ গতি, বা মাউন্টেন কোর্স, বা হচ্ছে নদীর কি গতি? উচ্চ গতি। এটা ওকে। এই অংশটা নদীর কি গতি? এই অংশ দিয়ে নদী যখন প্রবাহিত হবে, এই অংশটা কি গতি নদীর? মধ্যগতি। এতটা অংশ নদীর কি গতি? মধ্যগতি। মধ্যগতি কোথা থেকে শুরু হবে, কোথা পর্যন্ত চলবে? শুরু হবে তোর কি পার্বত্য উপত্যকার শেষ ভাগ থেকে, যেখানে তোর কি হচ্ছে সমভূমি শুরু হচ্ছে, মানে পার্বত্য উপত্যকা শেষ আর সমভূমি শুরু, সেই স্থান থেকে শুরু হবে। কোথা পর্যন্ত যাবে বল দেখি? নদীর প্রায় মোহনার আগে পর্যন্ত। নদীর মোহনার ঠিক এক্স্যাক্টলি আগে পর্যন্ত যে জায়গাটা যাবে সেটাকে বলা হবে তোর কি? নদীর মধ্যগতি। তাই না? ঠিকই বলছি তো? ঠিক আছে, নদীর মধ্যগতি। আচ্ছা, নদীর মধ্যগতিতে এখানে কি কাজ করবে? প্রথম কথা, মধ্যগতি কেন বলা হয়? মধ্যগতি কেন বলা হয়? কারণ এটা মধ্যম প্রকৃতির কি করবে? গতিবেগটা মধ্যম প্রকৃতির থাকবে। কেন? কারণ সমভূমিটা নিশ্চয়ই পার্বত্য অঞ্চলের তুলনায় অতটা খাড়া নয়। হ্যাঁ, সে সমভূমির মতন থাকবে, তার মধ্যে ঢালটা কি থাকবে বলদিন? অতটা ঢালটা খাড়া না, একদম ঢালটা সমান, প্রায় সমান, মানে প্রায় সমান নয়, মানে ঢালটা অতটা খাড়া থাকবে না। হয়ে গেল। নদীর গতিবেগ এখানটা কি থাকে বলদিন? মধ্যম থাকে, মিডিয়াম থাকে। অবশ্যই পার্বত্যের তুলনায় কি থাকবে? কম থাকবে। হয়ে গেল। নদী কি কাজ করবে? কাজটা কি কি করবে? ক্ষয়, বহন, সঞ্চয়, তিনটা। আচ্ছা, এখানে কিন্তু বহন কাজও করবে, হ্যাঁ, বাট ক্ষয় কাজটা এখানে মূল করবে। ক্ষয় আর বহন কাজ এখানে কিন্তু সঞ্চয় করবে না। পার্বত্য উপত্যকায় ক্ষয়, বহন এবং সঞ্চয় তিনটি কাজই করবে। বুঝতে পেরেছিস? বুঝতে পারছিস? কি ধরনের ক্ষয় করবে? পার্শ্ব ক্ষয়। কি ধরনের ক্ষয় করবে? পার্শ্ব ক্ষয়। পার্শ্ব ক্ষয় করবে। কি ক্ষয় করবে? পার্শ্ব ক্ষয় করবে। পার্শ্ব ক্ষয় করে কি কি ভূমিরূপ তৈরি করবে বল? নদী বাঁক। কি বাঁক তৈরি করবে? নদী বাঁক। তারপরে কি তৈরি করবে বলতে কিনি? অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এটা তৈরি করতে পারে। বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ এখানে নয়, নদী বাঁক। নদী বাঁকের পরে কি হবে বল? নদী বাঁকের পরে প্লাবনভূমি। কি হবে? প্লাবনভূমি। তারপরে কি হবে? স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ এগুলো তৈরি করবে। বুঝতে পারছি কিনা? হ্যাঁ, হয়ে গেল। নিম্নগতি বা কি প্রবাহ? বদ্বীপ প্রবাহ বা ডেল্টা কোর্স। নিম্নগতি কোনটা? কোথা থেকে নিম্নগতি হবে নদীর বল? যে স্থান থেকে তোর কি হবে বল দেখিনি? মধ্যগতি শেষ হচ্ছে। মানে কোথা থেকে মধ্যগতি শেষ হচ্ছে? মোহনা থেকে। মোহনা থেকে পুরো কি পর্যন্ত বল দেখিনি? সমুদ্র পর্যন্ত। যেখানে তো সমুদ্রের সঙ্গে নদী গিয়ে কি করবে? মিশে যাবে। এই জায়গাটাকে বলা হবে নদীর কি গতি? নিম্ন গতি। নদীর, নদীর বলছি, নদীর বলবো কি গতি? দেখ, এটা নদীর কি গতি? নিম্ন গতি। নিম্ন গতি কোথা থেকে তো শুরু হবে? মোহনা থেকে, প্রায় মোহনার ঠিক আগেটা পর্যন্ত। এবং কোথাও অব্দি যাবে বলতে? যেখানে তোর সমুদ্র সঙ্গে মিশে যাবে, একদম পুরো মোহনা পর্যন্ত। ঠিক আছে, সমুদ্র থেকে তোর কি পর্যন্ত বলতে? মোহনা পর্যন্ত বা বদ্বীপ পর্যন্ত, পুরো বদ্বীপ অব্দি থাকবে। বদ্বীপ পেরিয়ে পেরিয়ে সেটা কোথায় গিয়ে মিশে যাবে বলতে? সমুদ্রে। এখানে তোর বদ্বীপ থাকবে, এখানে প্রচুর পরিমাণে কি থাকবে? বদ্বীপ তৈরি হবে এখানে। এই বদ্বীপ ফদ্বীপ পেরিয়ে গিয়ে মিশে যাবে তোর কোথায়? সমুদ্রের মধ্যে মিশে যাবে। এটাকে বলা হবে তোর কি গতি? নিম্ন গতি। নিম্ন গতি কেন বলা হয়? এখানে গতিবেগ কি থাকে? অনেকটা কম। নদীর গতিবেগ সব থেকে কম। গতিবেগ কম থাকলে তাহলে সবচেয়ে কিটা হবে? ক্ষয়ের পরিমাণ সব থেকে কি হবে? কম হবে। সব থেকে কম, প্রায় ক্ষয় লক্ষ্য করা যাবে না। শুধুমাত্র কি লক্ষ্য করা যাবে বলতে? সঞ্চয়। অনলি কি লক্ষ্য করা যাবে? সঞ্চয়। তাহলে এক নম্বর কারণটা কেন? ভূমির উচ্চতা সবচেয়ে কম। দু নম্বর কি হবে? নদীর গতিবেগ কম। তিন নম্বর তোর কি হবে বলতে? এখানে তোর কি বেশি পাবে? তোর সঞ্চয়ের পরিমাণটা তোর কি হবে? বেশি হবে। ঠিক আছে, সঞ্চয়ের পরিমাণ বেশি হলে এখানে কি হবে বলতে? যেমন ডেল্টা বা বদ্বীপ তৈরি করবে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এরকম অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি করবে। এরকম অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি করে। এনি প্রবলেম? বদ্বীপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ঠিক আছে, এই সমস্ত কিছু তৈরি হবে। কোনো প্রবলেম আছে এটার মধ্যে? হ্যাঁ, এখন ডিটেলসে ভালো করে পড়ে দিলাম এই জিনিসটাকে। পারবি তো? পারবি কিনা? পরীক্ষায় এসে দেখবো আসেনি পরীক্ষায়, বা ঘুমাচ্ছে, বলবো আমার জ্বর হয়ে গেছে। ঠিক আছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ খুব ইম্পর্টেন্ট। নদীর ক্ষয়, বায়ুর ক্ষয়, সমুদ্র তরঙ্গের ক্ষয়।
নদীর সঞ্চয়, বায়ুর সঞ্চয়, সমুদ্র তরঙ্গের সঞ্চয়। কটা কোশ্চেন বললাম আমি? 6টা। একটা 5 নাম্বার লিখে আসতেই হবে। তুই কিছু কর না কর, একটা 5 নাম্বার তোকে লিখে আসতেই হবে, বারবার আমি তোকে বললাম। ঠিক আছে, 3টার মধ্যে একটা দেখে নিবি পরীক্ষা হলে গিয়ে। নদীর ক্ষয়কার, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 5 নম্বরের মতন করে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, উইদিন ছবি এবং সমস্ত কিছু। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ প্রথমে দুটো আছে তোর, ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত, আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন। ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত, এই দুটোই বলেছি, ভি আকৃতি এবং আই আকৃতির উপত্যকা। এগুলো কোথায় সৃষ্টি হয়? তোর পার্বত্য উপত্যকায়। কোথায় চলে এলি? পার্বত্য উপত্যকায় সৃষ্টি হয়। ইউটিউবে দেখে নিন। পার্বত্য উপত্যকায় সৃষ্টি হয়। ঠিক আছে, পার্বত্য উপত্যকায় পার্বত্য প্রবাহে সৃষ্টি হয়। এবার আমি আসি ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। এটা কোথায় লক্ষ্য করা যাবে? সাধারণত আর্দ্র অঞ্চলে। কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? আর্দ্র অঞ্চলে, যেখানে তোর নদীর পরিমাণটা, জলের পরিমাণটা কি থাকে? বেশি থাকে। নদী কি করে জানি? পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চল মানে বলেছি, পার্বত্য অঞ্চল মানে সেখানে নদী কি ক্ষয় করবে? যখন প্রবাহিত হবে নদী কি ক্ষয় করবে? মস্ত বরাবর ক্ষয়। অটোমেটিক্যালি মস্ত বরাবর ক্ষয় করলে তোর কি এরকম মস্ত বরাবর নিম্ন বরাবর ক্ষয় করবে। ঠিক আছে, মস্ত বরাবর ক্ষয় করলে এই যে এরকম উপত্যকা তৈরি করবে। মানে কি উপত্যকা? ভি আকৃতির উপত্যকা। মানে কিরকম হবে জানিস? নদী যদি ধর এরকম কন্টিনিউ, ধর এটা পার্বত্য প্রবাহিত হচ্ছে, হ্যাঁ এটা পার্বত্য, এই বরাবর যদি যাই নদী কি করে? এখানে মস্ত বরাবর ক্ষয় হবে। মস্ত বরাবর ক্ষয় করলে কি হয় বলদিনি? এরকম ভি আকৃতির তোর কি করবে? উপত্যকার সৃষ্টি করবে। এটা ভি আকৃতির উপত্যকা। বোঝা গেছে? কেন কেন এটা ভি আকৃতির উপত্যকা তৈরি করলো? কারণ এখানে তোর কি হচ্ছে? নদী কন্টিনিউ কি ক্ষয় করছে? মস্ত বরাবর ক্ষয় করবে। শোনো, ভি আকৃতির উপত্যকাকে কি বলা হবে? গিরিখাত। কি বলা হয় তোর? গিরিখাত। কোন অসুবিধা আছে? গিরিখাত বলা হবে। উদাহরণ, নেপালের কালী নদীর গিরিখাত। নেপালের কালী নদী, নেপালের কালী নদীর গিরিখাত, খুব বড় বড় গিরিখাত তৈরি হয়েছে ওখানে। হয়ে গেল। শুষ্ক উপত্যকা বা ক্যানিয়ন, দেখ সরি, আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন, সেম একই জিনিস। কোন উপত্যকায় হবে? পাহাড়ি অঞ্চলে হবে। কোন অঞ্চলে হবে? আচ্ছা, এইগুলো এখন যে ক্ষয়গুলো বলছি, এই যে ক্ষয়টা, এটা কিন্তু নদীর কি গতিতে ক্ষয় চলছে বলতে গেলি? উচ্চ গতিতে। নদীর উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ, সব উচ্চ গতিতে চলছে, সব উচ্চ গতিতে চলছে। ঠিক আছে, নদীর উচ্চ গতিতে, এটা উচ্চ গতি মানে আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন। এটাও হবে পার্বত্য অঞ্চলে, বাট কোথায় লক্ষ্য করা যাবে বলতে পার্বত্য অঞ্চলে? শুষ্ক অঞ্চলে লক্ষ্য করা যাবে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কি থাকবে? কম থাকবে। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কি হবে? কম থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার কারণে নদী এও নিম্নক্ষয় করে, বাট জলটা যেহেতু ওখানে কম, সেহেতু দেখ এখানে এইটা দেখ, এর পরিমাণটা এখানে তোর কি হয়েছে বলতে? অনেকটা সরু হয়েছে। এই কারণের জন্য এটা কি হয়েছে? গিরিখাত তৈরি করেছে। এখানে তোর কি হবে বলতে কিনি? এটা কি হবে বলতে? এই যে কোর্সটা কি হবে? এরকম অনেকটা এরকম এরকম মোটা হয়ে যাবে। কারণ কেন? নদী অতটা বেশি পরিমাণে কি করতে পারছে না, মানে নদীর যে জলের পরিমাণটা সেটা অতটা বেশি পরিমাণে। কারণ কি অঞ্চল? শুষ্ক অঞ্চল। ঠিক আছে, যতটুকু অঞ্চল থাকবে ততটুকু, যতটুকু জল থাকবে ততটুকু দেশে ক্ষয় করবে। দেখতে কি আকৃতির মতন হবে? আই এর মতন। দেখতে কিরকম হবে? আই এর মতন। এটাকে বলা হবে তোর কি? ক্যানিয়ন। এটাকে কি বলা হয়? ক্যানিয়ন। আর এটাকে কি বলা হবে? গিরিখাত। হলো। নেপালের এটা হবে কালী নদী। আর ক্যানিয়ন কি আছে? গ্র্যান্ড ক্যানিয়ন, পৃথিবীর বিখ্যাত, তাই তো, কলোরাডো নদীর মধ্যে গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন খুব গভীরতম, প্রায় হচ্ছে তোর কত গভীরতম? 1857 মিটার। 1857 মিটার এর হচ্ছে গভীর। কত মিটার বললাম আমি? 1857 মিটার গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা, মাথায় রাখবি। ঠিক আছে, শুষ্ক এবং শুষ্কভাবে পার্বত্য অঞ্চলে থাকবে। ঠিক আছে, নিম্ন ক্ষয়টা এখানেও নিম্ন ক্ষয় বেশি করবে, মাথায় রাখবি। নদী কি ক্ষয় বেশি করবে? নিম্ন ক্ষয়। এবার এখানে দেখ ছবি আছে, এই দেখ এটা কি বলতে? এগুলো সব কিসের ছবি বুঝতে পারবি? এটা কি? এটা হচ্ছে তোর কিসের? গিরিখাতের ছবি। পুরো নদীর উপর থেকে তোর কি করেছে? ক্ষয় করেছে। ক্ষয় করে এইভাবে নামিয়েছে, দেখ নামিয়ে এইভাবে তোর কি তৈরি করেছে? পুরোটাই গিরিখাত। দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, পুরো গিরিখাত, পুরো এই বরাবর নদী প্রবাহিত। এখন নদীটা এখন এই বরাবর প্রবাহিত হচ্ছে পার্বত্য অঞ্চলে। সিমলা, মানালি, কুলু এইসব জায়গা ভালো করে দেখতে পাবি। ঠিক আছে, এই দেখ এটা দিয়ে নদী যাচ্ছে, এখানেও কি তৈরি করেছে? গিরিখাত তৈরি করেছে। তৈরি করেছে গিরিখাত। এখানেও দেখ, ভালো করে দেখ, এখানেও দেখবি এখানে কিছুটা শৃঙ্খলিত শৈলশিরা, দেখে বোঝা যাচ্ছে। বাট এটা কি করছে বলতে? এখানে দেখ, এখানে দেখ, এখানে কি করছে প্রত্যেকটা, দেখ ভালো করে দেখ, দেখলেই বুঝতে পারবে এটা কি করছে? গিরিখাত তৈরি করছে। এখানটা দেখ, আরো ভালো করে বোঝা যাবে। দেখ তৈরি করেছে না, এটা এরকম হয়ে গেছে, বাট তৈরি তো করেছে। হ্যাঁ, গিরিখাত তৈরি করেছে। বলো, আর্দ্র অঞ্চলে এটা কি করেছে? গিরিখাত। এবার তোর কি আছে বল দিনি? শুষ্ক অঞ্চল। শুষ্ক অঞ্চলে কি তৈরি করবে? আই আকৃতির ভূমিরূপ বা ক্যানিয়ন। এই দেখ ক্যানিয়ন,
ঠিক আছে, আমাদের গড়বেতাতে ক্যানিয়ন আছে। গড়বেতায় কি বলছে ওটার নামটা কি জানো? ক্যানিয়নের উদাহরণ, ওটা একটা ক্যানিয়নের উদাহরণ। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এই দেখ পুরো আয় আকৃতির মতন, দেখ এইটা কি আছে বলতে গিরিখাতটা একটু তাও একটু সরু থাকবে, এটা দেখ পুরাটা দেখ সরু, কিন্তু দেখ একটু কেমন একটা চওড়া প্রকৃতির। ঠিক আছে, এটা আয়ের মতন দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যানিয়নের উদাহরণ। এটা গ্র্যান্ড ক্যানিয়ন। এই যে কলোরাডো নদী, এটা কি ক্যানিয়ন? গ্র্যান্ড ক্যানিয়ন। এটা কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, এটা গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, তারপরে তোর কি আছে বলতে নদীর উচ্চ গতিতেই আছে তোর কি জলপ্রপাত ও প্রপাতকূপ। ভালো করে দেখ, জলপ্রপাত এবং প্রপাতকূপ। জলপ্রপাত কিভাবে সৃষ্টি হবে এবং প্রপাতকূপ কিভাবে সৃষ্টি হবে, আমি কি অন্য কিছু দিয়েছি এখানে? জলপ্রপাত এবং প্রপাতকূপ, এটাও জলপ্রপাতের, দেখ জলপ্রপাতের উদাহরণ। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি জলপ্রপাত কি করে তৈরি হয়। যখন তোর এর মধ্যে শিলাস্তর গুলো এভাবে অবস্থান করবে, কিভাবে অবস্থান করবে, ধর এরকম করে অবস্থান করলো, মানে তোর কঠিন শিলা এবং কোমল শিলা তোর কিভাবে বলেন এভাবে পরপর কিভাবে অবস্থান করবে, সমান্তরাল ভাবে। পরপর কিভাবে অবস্থান করবে, সমান্তরাল ভাবে। ধর এই অংশটা তোর কি আছে বলতে কঠিন শিলা, কি শিলা আছে, কঠিন শিলা। তারপরে গুলো কি শিলা আছে, কোমল শিলা। তারপর কঠিন কোমল, কঠিন কোমল, এভাবে চলে যাচ্ছে। হলো, প্রথমে তোর ভূমিরূপটা এই অবস্থায় ছিল, মানে এরকম 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 ছিল, কোনো ব্যাপার ভাবিস না। হলো, এর উপর দিয়ে কে প্রবাহিত হয়েছে, নদী প্রবাহিত, জল মানে কি নদী প্রবাহিত হবে। হলো, হয়েছে কিনা? এবারে তোর কি করবে, ধর কঠিন শিলার মধ্যে তোর কি করবো বলতে, প্রথমে কঠিন শিলাটা তোর আবহবিকার জনিত কারণে তোর কি হলো বলতে খুব কম পরিমাণে ক্ষয় হবে, কিন্তু ক্ষয় হলো। এবার নদী কি করলো, এই কঠিন শিলার এই অংশটাকে কি করতে থাকলো, ক্ষয় করলো। কঠিন শিলার এই অংশটাকে কি করবে, ক্ষয় করবে। ক্ষয় করে 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 নদী এখন কোথার মধ্যে প্রবেশ করবে, ধর নদীর কোনো একটা জলের কোনো অংশে এর ভেতর দিয়ে প্রবেশ করছে। প্রবেশ করে যখন এখানটায় আসবে, কোমল শিলাকে কি করবে বলতে আরো দ্রুত বেগে ক্ষয় করবে। আবার কঠিন শিলা হলে আবার কি করবে, কম ক্ষয়। আবার কোমল শিলা হলে বেশি ক্ষয়। এভাবে ক্ষয় কম ক্ষয় বেশি করে এখানে কি করলো, একটা শিলাস্তরটাকে এটা কি করে দিল, ভেতর দিকে ফাটিয়ে দিল। ভালো করে বুঝ এটা কি করে তৈরি হলো, ফাটিয়ে দিল। ফাটিয়ে দেওয়ার কারণে কন্টিনিউয়াসলি যখন এবার ক্ষয়, এবার তার ক্ষয় কাজ চলবে। কাকে বেশি ক্ষয় করবে, কঠিন শিলাকে কম, আর কোমল শিলাকে বেশি ক্ষয় করবে, স্বাভাবিক ব্যাপার। এরকম করে ক্ষয় করতে থাকলো। ক্ষয় করতে 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 কি করবো বলতেন, এই ভূমিরূপটা এক সময় কি হবে বলতেন, এইভাবে কি হবে, নাই হয়ে যাবে। ভূমিরূপটা কি হয়ে যাবে, ভূমিরূপটা ধর সরে যাবে, বাস এরকম এরকম হয়ে গেল ভূমিরূপটা, এতটা। এবার দেখ ভূমিরূপটা কোন দিকে সরে চলে এলো, যেদিকে হোক ক্ষয় পেয়ে এই পাশে চলে এসেছে। ক্ষয় পেয়ে ভাব, ক্ষয় পেয়ে এই পাশে চলে এসেছে। এবারে এই যে নদী, এইটা এতটা এখন ক্ষয় পেয়ে এই ভূমিরূপে তৈরি হয়েছে। ওকে, খুব ভালো কথা। নদী এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আগে এই স্থান দিয়ে প্রবাহিত হতো, হ্যাঁ কি না, নদী এই স্থান দিয়ে প্রবাহিত হতো। এখন কি নদী লাফিয়ে ওই বরাবর যাবে নাকি, সে ব্রিজ তৈরি করবে, তৈরি করবে না। সে কি করবে, যেহেতু নদীটা স্বাভাবিক ঢাল বরাবর প্রবাহিত হবে, স্বাভাবিক ঢাল বরাবরের জন্য নদী আসবে, এসে একটা উঁচু অংশ থেকে, মানে এই অংশ থেকে নদী কি করে বলতে এইভাবে পতিত হবে। এই যে জলের পতন বা এক স্থান থেকে অন্য স্থানে জলটা যে নিচের দিকে পড়ছে, একটা উপর স্থান থেকে নিচের দিকে পড়ছে, এটাকে বলা হচ্ছে তোর কি জলপ্রপাত। এটাকে কি বলা হয়, জলপ্রপাত। বুঝতে পেরেছিস জলপ্রপাত কেন তৈরি হয়, কেন তৈরি হলো, তো কঠিন এবং কোমল শিলা পরপর সমান্তরালে অবস্থান করলো। প্রথমে কঠিন শিলা তোর কি হলো বলতে আবহবিকার কারণে কিছুটা কি হলো বলতে ক্ষয় পেল বা ক্র্যাক তৈরি হলো ভেতরের দিকে। তারপরে তোর কি বলতেন নদীর জল কি করে ভেতর দিকে ক্ষয় করছে, আমরা এতক্ষণ জানছি ভেতর দিকে ক্ষয় করবে। ভেতর দিকে ক্ষয় করলে কঠিন শিলাকে কম ক্ষয়, কোমল শিলাকে কি করবে, বেশি ক্ষয় করবে। বেশি ক্ষয় করলে তোর কি হলো বলতে ভূমিরূপটা ধীরে ধীরে ক্ষয় পেয়ে সরে গেল। সরে গেলেই তোর কি হবে বলতে ভূমির উপর স্থান থেকে নিচের স্থানের দিকে কি হবে, জলের বেগ হিসাবে নিচের দিকে পড়বে। এটাকে বলা হবে তোর কি, কি বলা হবে বল, জলপ্রপাত। জলের যে কোর্স, এটাকে বলা হবে তোর কি, জলপ্রপাত। বল কি ঝুলন্ত করতে হবে, বুঝতে পারলাম না। হ্যাঁ ঝুলন্ত উপত্যকা, অবশ্যই। না ঝুলন্ত উপত্যকা, এইটা ঝুলন্ত উপত্যকা নয়। ঝুলন্ত উপত্যকায় তো জলপ্রপাত সৃষ্টি হয়, বাট এটা ঝুলন্ত উপত্যকা নয়। এটা উপত্যকাটা কোথায় ঝুলে আছে, কোথাও ঝুলে নেই। ঝুলে আছে কেউ কারোর উপরে, কেউ কারোর উপরে ঝুলে নেই। এটা শুধু ক্ষয় পেয়ে সেদিকে সরে পালিয়েছে, ওই দিকটায় ক্ষয় পেয়ে সরে কে পালিয়ে গেছে, নদী ক্ষয় করেছে। এবার নদী যদি ক্ষয় করে নদী কি হবে, স্বাভাবিকভাবে এইভাবে পতিত হবে, হবে কি না, নদী এইভাবে পতিত হবে। বুঝতে পেরেছিস, নদী যদি এইভাবে পতিত হয়, এটাকে বলা হবে তোর কি, জলপ্রপাত। এটাকে কি বলা হবে, জলপ্রপাত। হলো, জলপ্রপাতের তলদেশ এই অংশটা যদি নদী যদি কন্টিনিউ যদি জল যদি পতিত হতে থাকে, কোন জায়গায় পতিত হবে, জলপ্রপাতের তলদেশে।
যেখানে তো জল পড়ছে এইখানটায় জলের তীব্র গতির কারণে আবার কি হয় বলদিনি ক্ষয় হবে। কোন জায়গাটা ক্ষয় হবে? এই তলদেশটায় যেখানে জলটা কন্টিনিউয়াসলি পড়ছে, এইটাকে বলা হবে তোর কি প্রপাত কূপ। এটাকে কি বলা হয়? প্রপাত কূপ। এটাকে কি বলা হবে? প্রপাত কূপ। এটাকে কি বলা হয়? প্রপাত কূপ। বুঝা গেছে? জলপ্রপাত পড়ছে, যে স্থানের মধ্যে জলটা এসে কি হচ্ছে পতিত হচ্ছে, পতিত হওয়ার কারণে এই নিম্ন তলদেশে যে কূপ তৈরি হচ্ছে, একটা কি বলবো নিম্ন স্থান, একটা স্থান তৈরি হচ্ছে, এটাকে বলা হবে তোর কি প্রপাত কূপ। এনি প্রবলেম? এনি প্রবলেম? হ্যাঁ, জলপ্রপাত বা প্রপাত কূপ। ঠিক আছে, এবার দেখ এবার দেখ এবার দেখ এবার এখানে আছে তোর কি, এখানে দেখ ভালো করে কি তৈরি হলো, দেখ ভালো করে দেখ, এটাকে এরকম তৈরি আছে, দেখ হার্ড রক, এটা কি শিলা? কঠিন শিলা। এটা পুরাটা ভূমিরূপ ছিল, ঠিক আছে একসঙ্গে। আর এটা কি রক? পুরাটাই সফট রক, মানে কি শিলা? কোমল শিলা। এটা প্রথমে এটা কি হয়েছিল? ক্র্যাক হয়েছিল, দেখেই বুঝা যাচ্ছে ক্র্যাক হয়েছিল। হালকা করে প্রথমে দেখে এটা ক্ষয় পেয়েছে, যেই কোমল শিলা পেয়েছে সেটাকে কি করে ক্ষয় পেয়েছে বলেন? সব থেকে বেশি পরিমাণে ক্ষয় পেয়েছে, জল অটোমেটিক্যালি উপর থেকে কি করছে নিচের দিকে পড়ছে। বুঝতে পেরেছিস কিনা? হলো, ঠিক আছে, এটাই। আচ্ছা, প্রপাত কূপ সেম, এটাই প্রপাত, এখানে যেটা পড়ছে এটাকে বলা হবে তোর কি প্রপাত কূপ। জলপ্রপাত ও প্রপাত কূপ চলে গেল। এইটা দেখ এঞ্জেল ফলস, ঠিক আছে, হ্যাঁ এটা এঞ্জেল ফলস, এঞ্জেল ফলসের উদাহরণ এটা। আর এইটা কি বলছিনি? ভারতের সব থেকে সুন্দরতম জলপ্রপাত। ভারতের, হ্যাঁ সবাই রিলসে দেয় আর কিছুই নেই, ঠিক আছে। চেন্নাই এক্সপ্রেস সিনেমা দেখেছি, দুধসাগর ওয়াটারফল। এটা দুধসাগর ওয়াটারফল কোথায় আছে? গোয়াতে আছে দুধসাগর ওয়াটারফল, ঠিক আছে, খুব সুন্দর। আমাদের ঝাড়খণ্ডেও আছে, আমরা ঘুরতে গেছিলাম ঝাড়খণ্ডে, কি আছে বলদিনি? ঝাড়খণ্ডে অনেকগুলো ওয়াটারফল আছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড জায়গাটা খুব ভালো। হ্যাঁ, ঝাড়খণ্ডেই তো টাটা, ঠিক আছে, টাটা তো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড তুই কি করে জানিস? ঝাড়খণ্ডে জুনহা ফলস আছে, হুড্রু, আমরা হুড্রুতে ঘুরতে গেছিলাম, হুড্রু ফলস আছে, সারা রাত গাড়িতে করে হুড্রু গেছিলাম, ঠিক আছে। মন্থকূপ, মন্থকূপ কি জিনিস? মন্থকূপ কিছুই নয়, এই যে দেখ, এই যে তলদেশ, নদীর তলদেশটা, নদীর জলের কারণে যে জলটা দেখ ঘুরে 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 প্রবাহিত হয়, তো জল যখন এগিয়ে যায়, সেটা নর্মালি যেমন এগিয়ে যায়, তার ভেতরে কি থাকে? বড় বড় বোল্ডার থাকে, বড় বড় শিলা থাকে। সেই শিলাটাই জলের কারণে কি হবে? জল যেহেতু যায়, শিলাটাও কি হবে? এইভাবে ঘুরতে থাকে। শিলাটা কি করতে থাকে? মানে কোনো কোনো বড় বড় পাথরগুলো কি হবে? ঘুরতে থাকবে কন্টিনিউ। ওর উপরে যদি ঘোরে, তাহলে পুরো তলদেশটা কিরকম হয় বলদিন? এরকম গোল 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 আকারে যে গর্তের সৃষ্টি করবে, এটাকে বলা হবে তোর কি মন্থক কূপ। পুরো এখানে জল যে ঘুরেছে, ঘুরার কারণে তোর হচ্ছে তোর কি হচ্ছে কোট সৃষ্টি করেছে, এই কারণে এটা তাকে বলা হবে তোর কি ক্ষয়? মন্থক কূপ। এনি প্রবলেম? হ্যাঁ, ভেতর দিকে ধর, এর উপর দিয়ে যদি জল যায়, বড় 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 কি আছে বলদিনি? পাথর আছে। এবার জলের কারণে পাথরটা কি করবে বলদিনি? ওই স্থানের মধ্যে কি হতে থাকবে? ঘুরতে থাকবে। ঘুরে গেলে নিচের দিকটা কি করবে? কন্টিনিউ ক্ষয় করলে এরকম গোল গোল যে গর্তের সৃষ্টি করবে, তাকে বলা হবে কি মন্থকূপ। শৃঙ্খলিত শৈলশিলা কেন দিয়েছে আমি নিজেও জানিনি, রঙের একটা, ঠিক আছে, কিছুই নয়, এরকম নাকি শৈলশিরা থাকবে, এই শৈলশিরার ভিতর দিয়ে তোর কি হবে? এরকম নাকি নদী প্রবাহিত হবে, নদী যেন কি হয়? হারিয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এবার একে বলা হবে তোর কি শৃঙ্খলিত শৈলশিরা। এবার কেন হয়েছে, কি হয়েছে আমিও জানিনি, কেউ জানি, নদী হারিয়ে যায়, ঠিক আছে। এই যে অনেকটা এরকম দেখতে, কিরকম দেখতে, এই যে এই যে এইটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা, যেন মনে হবে নদীর শৈল, এগুলো হচ্ছে শৈলশিরা বলেছে, ভালো করে। এটা হচ্ছে শৈলশিরা, এগুলো এগুলো কি শৈলশিরা হলো। এবার নদী কি করছে? শৈলশিরাগুলোকে এঁকে বেঁকে এমন ভাবে প্রবাহিত হয়েছে, যেন হচ্ছে কি হয়েছে বলতে, নদীর শৈলশিরার মধ্যে যেন হারিয়ে গেছে। এবার সেটা কি কারণে ক্ষয় করে সৃষ্ট ভূমিরূপ আমি নিজেও জানি, ঠিক আছে। এইটাকে বলা হয় তোর কি শৃঙ্খলিত শৈলশিরা। আমি সরি, কেউ যদি জানো তাহলে সেটা বলতে পারবো আমার, বাট আমি নিজেও জানিনি কেন এটাকে শৃঙ্খলিত শৈলশিরা, কেন ওটা ক্ষয়ের কারণে এটাকে বলা হয়েছে, ঠিক আছে। নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর ক্ষয়কার্যের সঞ্চয় কাজ হয়ে গেল। এতগুলি লিখলেই, এতর মধ্যে তুই যদি 5 নম্বর আরামসে 5-এ 5 পেয়ে যাবি, ছবি টবি দিয়ে দেওয়ার কারণে, ঠিক আছে। নদীর হচ্ছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। কি কি সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ? প্রথমে আছে তোর ত্রিকোণাকার পলল ভূমি বা পলল বেজনী। প্রথমে আসি আমি কি পলল ভূমি বা পলল বেজনী, তারপরে নদীচর বা বালুচর, নদী বা অনেকগুলো আছে, ভালো করে শোন। পলল ভূমি বা পলল বেজনী, এগুলো তোর কি হবে? মধ্যগতিতে সৃষ্টি হবে। এটা কি গতিতে সৃষ্টি হবে? মধ্যগতিতে সৃষ্টি হবে, ঠিক আছে। মধ্যগতিতে এগুলো সব সৃষ্টি হবে, সঞ্চয়ের কারণেই সৃষ্টি হবে। মধ্যগতিতে কি কারণে সৃষ্টি হবে? সঞ্চয়ের কারণে। মধ্যগতিতে পলল শঙ্কু বা পলল বেজনী প্রথমে আসে, এটা পাহাড়ি অঞ্চল, পার্বত্য উপত্যকা। এই স্থানের মধ্যে কি তৈরি হচ্ছে বলদিনি?
পুরোটা এবার কি তৈরি হয়েছে, সমভূমি তৈরি হয়েছে। কি বরাবর যাবে, সমভূমি বরাবর নদী প্রবাহিত হবে, বলো। পার্বত্য উপত্যকার নিচে যখন নদী যখন কি করে বলতে এসে উপস্থিত হয়, মানে এসে চলে এলো নিচে, পর্বতকে ক্ষয় করে নিয়ে এসে নিচের দিকে চলে এলো, নদীর গতি উপরের তুলনায় কি হবে, বেশি হবে না কম হবে, অটোমেটিক্যালি কম হবে নদীর গতি। নদীর গতি যদি কম হয় তাহলে বহন ক্ষমতা বেশি হবে না কম হবে, কম হবে। আগে যে বোল্ডার গুলাকে, বড় বড় পাথর গুলাকে ক্ষয় করে নিয়ে ইজিলি চলে আসছিল, সেগুলো সমভূমিতে অতটা বয়ে নিয়ে যেতে পারবে। বা যে পলিগুলোকে ক্ষয় করে নিয়েছিল, বোল্ডার সঙ্গে সঙ্গে আরো ছোট ছোট পলি থাকবে, কারণ আরো ছোট ছোট যে পদার্থগুলো থাকবে সেগুলো ক্ষয় পেয়েছে, সেগুলো যখন ক্ষয় পাবে সেগুলো কি করবে বলতে এই সমভূমির মধ্যে দিয়ে যাবে, বহন করে নিয়ে যাবে, কিন্তু অতটা বেশি পরিমাণে বহন করে নিয়ে যেতে পারবে না। সে কি করে বলতে তলদেশে, কার তলদেশে, এই কি পার্বত্য উপত্যকার তলদেশে এরকম করে কি করে বলতে এইভাবে সঞ্চিত করতে থাকবে, এরকম করে এইভাবে কি করতে থাকবে, এভাবে সঞ্চিত করতে থাকবে। দেখবি কিরকম সঞ্চিত করতে, এই যে এইভাবে পার্বত্য উপত্যকা যে শেষ হলো, এইভাবে এরকম করে সঞ্চয় করতে থাকবে, এরকম করে সঞ্চয় করতে থাকবে। কিগুলো, উপত্যকা, বুঝা গেছে। এই যে যেভাবে এইভাবে সঞ্চয় করছে, এক একটা ইয়েকে বলা হবে তোর কি পলল শঙ্কু, এটাকে কি বলা হবে, পলল শঙ্কু। এই এক একটাকে বলা হবে তোর কি পলল শঙ্কু। এরকম একাধিক পলল শঙ্কু যদি পরস্পরের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, তাহলে তাকে বলা হবে তোর কি পলল বেজনী। এরকম এক একটা পলল শঙ্কু যুক্ত হয়ে গেল, যে পাখার মতন বা কিছুর মতন দেখতে হলো সেটা, ঠিক আছে, তাকে বলা হবে তোর কি পলল বেজনী। বুঝা গেছে না, পলল শঙ্কু দেখে শঙ্কু আকৃতির মতন হবে, আর হচ্ছে একসঙ্গে পলল শঙ্কুগুলো যুক্ত হয়ে গেল, তখন তাকে বলা হবে তোর কি পলল বেজনী। ঠিক আছে, এগুলো পলল বেজনীর উদাহরণ, হলো অ্যালুভিয়াল ফ্যান, পলল বেজনীর উদাহরণ। ঠিক আছে, এনি প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে, নদী বালুচর, নদীচর বা বালুচর, এটা কোথায় হবে, নদীচর বা বালুচর, ধর কোনো বড় স্থান দিয়ে বড় নদী প্রবাহিত হচ্ছে, হলো বড় নদী প্রবাহিত হলো, নদী সঞ্চয় করে নিয়ে ক্ষয় করে নিয়ে আসছে, ক্ষয় করে নিয়ে এসে সমস্ত কিছু পদার্থ নদীর নুড়ি বালি কি করেছে বলতে নদীর মধ্যবর্তী স্থানে কি করেছে বলতে কি করেছে, সঞ্চয় করেছে, মধ্যবর্তী স্থানে সঞ্চয় করেছে। এই বরাবর নদী কিন্তু প্রবাহিত হচ্ছে কন্টিনিউ, নদী পাশে প্রবাহিত হচ্ছে, কিন্তু মাঝখানটা কি করেছে বলতে সঞ্চিত করে দিয়েছে, জলের স্পিড বা না থাকার কারণে বা নিম্ন উপত্যকার কারণে, ধর এই স্থানটার মধ্যে কোনো নিচু কোনো স্থান ছিল, এই বরাবর সবকে নিয়ে এসে কি করেছে বলতো সঞ্চয় করে, সঞ্চয় করতে 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 বালির একটা কি তৈরি হয়েছে, স্তূপ তৈরি হয়েছে নদীর ভেতরে, নদীর পুরো মানে প্রবাহিত গতিপথের ভেতরে, একেই বলা হবে তোর কি নদীচর বা বালুচর। একটা উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর উদাহরণ আছে, কি দ্বীপ, নদী দ্বীপ তৈরি করেছে এভাবে, কি দ্বীপ বলছেন, মাজুলি দ্বীপ, ব্রহ্মপুত্র নদীতে আসামে কি তৈরি হয়েছে, মাজুলি দ্বীপ, এইভাবে তোর কি তৈরি হবে, এটাকে মাজুলি দ্বীপ, মাজুলি দ্বীপ তৈরি হয়। ঠিক আছে, নদীর মধ্যেই তৈরি হয়, এটাকে বলা যায় বালুচর, বোঝা গেছে না, নদীর মধ্যেই থাকবে। নদী বাঁক, নদী বাঁক, হ্যাঁ নদী বাঁক, তুই নদীর মধ্যে দিয়ে এসে তুই এর মধ্যে থাকতে, এখানে লোকজন থাকে, হ্যাঁ পুরো বড় বিভৎস বড় এলাকা, তুই ভাবি এইটুকু নাকি, বিভৎস বড় এলাকা, তাহলে এই পাশ দিয়ে নদীর মাঝেই আছিস, হ্যাঁ ঠিক আছে। নদীবাঁক বা রিভার মেন্ডার, নদীবাঁক কি জিনিস, নদীবাঁক, নদীবাঁক দেখ কিভাবে তৈরি হয়, এটা মূল ইম্পর্টেন্ট, নদীবাঁক কিভাবে তৈরি হয় আগে বুঝ। নদীবাঁক কিছুই নয়, এমনি নর্মালি যেটা আছে, নদী কি হবে বলদিন, যখন একে বেঁকে প্রবাহিত হচ্ছে সেটা হবে তোর কি বাঁক, নদী বাঁক। নদী এরকম একাধিক বাঁক দিয়ে যখন একে বেঁকে প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হয়তো কি নদী বাঁক, স্বাভাবিক ব্যাপার। কিন্তু নদী বাঁক কেন তৈরি হয় সেটা আমাকে জানতে হবে, কিভাবে তৈরি, দেখ অনেক বই দিয়ে আছে, ধর যদি কোনো কঠিন শিলা পায়, সেই কঠিন শিলাকে এড়িয়ে কি করে বলদিন নদীটা বেঁকে বেরিয়ে চলে যায়, এটা একটা কারণ। কিন্তু সমভূমিতে তুই নদী বাঁক কোথা থেকে পাবি, কঠিন শিলা কোথা থেকে পাবি রে বাবা, আছে, কিন্তু নদীর কি ক্ষয় ক্ষমতা নেই, সে কঠিন শিলাকে ক্ষয় করতে পারে, ঠিক আছে আমি মানলাম যে কঠিন শিলাকে সে নয় এঁকে বেঁকে যাবে, কিন্তু মূল কারণটা শুন কেন, কঠিন শিলাকে এড়িয়ে যাওয়ার জন্য এঁকে বেঁকে যাবে, এটা আমি মানলাম, বাট কারণটা দেখ, দেখ নদীর এটা কি বলতে কিনি, নিম্ন নিম্ন উপত্যকা, ঠিক আছে, আর এটা কি বলতে উচ্চ অংশ, কি অংশ, উচ্চ অংশ। নিম্নাংশে কি করে বলতে নদী কি করে বলতে নিম্নাংশে স্থান বরাবর নদী কি করবে, ক্ষয় করবে, কি করবে, নদী ক্ষয় করে, কন্টিনিউ। এই ক্ষয়জাত পদার্থগুলোকে এইভাবে বয়ে নিয়ে আসবে, বয়ে নিয়ে এসে উঁচু অংশের মধ্যে কি করবে বলতে সঞ্চয় করবে, উঁচু অংশ কি করবে, সঞ্চয় করবে। তাহলে এই স্থানে ক্ষয় আর এই স্থানে সঞ্চয়ের জন্য ক্রমশ তোর কি হবে, ক্ষয় পেলে এটা কি হবে, বাঁকটা কি হবে, আরো বাড়বে, আর সঞ্চয় পেয়ে গেলে এই স্থানটা কি হবে, এটা আরো বেশি করে ফুলে যাবে। বুঝা গেছে না, বুঝতে পেরেছিস, এর ফলস্বরূপ এটাকে বলা হবে নদী কি হবে বলতে আগে সোজা না প্রবাহিত হবে, সেটা কিভাবে প্রবাহিত হবে, এঁকে বেঁকে প্রবাহিত হবে। বুঝতে পারলি, না বুঝতে পারলে বল, আমি আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে তোর কি করবো, আমি এটাকে 2 নম্বর করছি, দেখ প্রথমে নদী এরকম এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, বাকি কম হলো, নদীর কোন অংশে ক্ষয় হচ্ছে, এই অংশটা কি হচ্ছে বলতে ক্ষয় হচ্ছে, আর এই উচ্চ অংশে তোর কি করছে বলতে সঞ্চয় করছে,
হলো। ক্ষয় কাজ তোর বেশি হওয়ার কারণে কি হয় বলতেন, এভাবে তোর কি তৈরি করবে, মার্ক। সঞ্চয় কাজ বেশি হওয়ার কারণে তোর কি হবে বলতেন, এভাবে এটা ক্ষয় কাজ বেশি হচ্ছে, এখানে মার্ক তৈরি হয়েছে, সঞ্চয় কাজের জন্য এটা কি হচ্ছে বলতেন, ফুলে গেছে। এটা সঞ্চয় কাজ কি কন্টিনিউ বেশি হচ্ছে, আর এটা কি হচ্ছে ক্ষয় কাজ বেশি হচ্ছে, তো সেই জন্য কন্টিনিউয়াসলি এটা কি হচ্ছে বলতেন, এভাবে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা তোর কিছু সঞ্চয় কাজের জন্য এটা কি হচ্ছে বলতে বেড়ে যাচ্ছে। হলো, এই কাজের জন্য তো এখান থেকে তোর অশ্বক্ষাকৃতির হ্রদ তৈরি হয়। আমি বলে দিই এটা নদী বাঁক। হলো, এই যে নদী বাঁক এরকম ক্রমশ তোর ক্ষয় এবং সঞ্চয়ের কারণে এই যে ধর এইটা একটা বাঁকের বাঁক আর এইটা একটা বাঁক, এই দুটো বাঁক ক্রমশ কি হবে বলতে পরস্পরের কাছে আসতে থাকবে। কেন কাছে আসতে থাকবে, কারণ এই অংশটা হচ্ছে ক্ষয় আর এই অংশ তোর কি হচ্ছে বলতে সঞ্চয়। কন্টিনিউ ক্ষয় এবং সঞ্চয়ের কারণে নদীর ওই অংশটা কি করে বলতে এইভাবে কাছাকাছি আসবে। কোনগুলো, নদীর দুটো কি বললাম বাঁক, নদীর বাঁক ক্রমশ তোর কি হবে কাছাকাছি আসবে, কারণ এখানে সঞ্চয় পরিমাণ বেশি হচ্ছে আর এই স্থানে ক্ষয়ের পরিমাণ তোর কি হচ্ছে বলতে বেশি হচ্ছে। একটা সময় কি হবে বলতে নদীর বাঁক দুটো পরস্পরে এত কাছে চলে আসবে, এরকম করে এতটাই কাছে আসবে, এইভাবে ধর পুরাটাই বাঁক নিয়ে নিল, নিয়ে এতটাই কাছে আসবে যে এই দুটো পার্ট বা দুটো বাঁক পরস্পরের সঙ্গে কি হয়ে যাবে, অ্যাটাচ হয়ে যাবে। হলো, আর এই অংশটা কি হয়ে যাবে কেটে আলাদাভাবে অবস্থান করবে। কিভাবে অবস্থান করবে, ধরে তো এখানে তো কি হচ্ছে দুটো এরকম অ্যাটাচ হয়ে গেল, আর বর্ষবর্তী এই যে এটা কন্টিনিউ সঞ্চয়ের কারণে এটা আরো বাঁক পাওয়ার জন্য এটা কি হলো বলতে কেটে কি হলো বলতো আলাদাভাবে অবস্থান করলো। দেখতে কিসের মতন লাগবে, ঘোড়ার খুরের মতন লাগবে। ঠিক আছে, তাই এই ইয়েটাকে বলা হবে তোর কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এখানে এখানে কিন্তু জল থাকবে পুরোটা, বিপদ একটা এলাকায় জল থাকবে। হ্যাঁ, এটাকে বলা হবে তোর কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কি বল, ছড়িয়ে বুঝতে পারলাম। হ্যাঁ দেখাচ্ছি, সব দেখাচ্ছি। অশ্বক্ষুরাকৃতি হ্রদ বুঝতে পারছিস কি হলো। প্রথমে নদী বাঁকটা বুঝতে পারলি কেন নদী বাঁক তৈরি হলো। নদী বাঁক কেন, যে নিম্নাংশে ক্ষয় এবং উচ্চাংশে তোর কি হবে উর্ধ্বাংশে ক্ষয় হবে, সঞ্চয় হবে। হলো, তো পাড়ে হবে তোর সঞ্চয়। এখানে ক্ষয়ের পরিমাণটা তোর বা উর্ধ্বাংশে ক্ষয় এবং নিম্নাংশে সঞ্চয়, কি ওয়ার্ডটা ঠিক ভুলে গেছি, দেখি যে এই অংশটা হবে ক্ষয় আর এই অংশটা তোর কি হবে বলতে সঞ্চয় হবে। ঠিক আছে, হ্যাঁ উত্তর পাড়ে তোর কি হবে অন্তর্ভাগ বা উত্তর পাড়ের তুলনায় বহির্ভাগে বেশি থাকে, বেশি থাকে। বহির্ভাগে তোর, হ্যাঁ বহির্ভাগে তোর কি থাকবে তুমি ক্ষয় হবে, বহির্ভাগ বলা হয়, বহির্ভাগ কি হবে ক্ষয়, এবং তোর উত্তর পাড়ে তোর কি হবে বলতে সঞ্চয় হবে। হলো, এবার এই ক্ষয় এবং সঞ্চয়ের জন্য তোর কি হবে বলতে একটা কি হবে, নদীটা একটা বাঁকের তৈরি করবে। এটা কি বলা হবে তোর কি নদী বাঁক বা মেন্ডার। নদী বাঁক বা কি মেন্ডার, মেন্ডারাস নদী থেকে নাম অনুযায়ী তৈরি হয় তোর কি মেন্ডার। মেন্ডারাস নদী থেকে নদীর নাম অনুসারে তৈরি হবে কি মেন্ডার। ভালো কথা শুন, মেন্ডার হলো যত নদীটা আবার এঁকে বেঁকে প্রবাহিত হবে কন্টিনিউ বাঁকটা কি হবে বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে, কারণ এখানে ক্রমশ তোর কি হবে সঞ্চয় হবে, আর এখানে ক্রমশ তোর কি হবে দিনই ক্ষয় হবে। হলো, ক্ষয় এবং সঞ্চয়ের মাত্রা তো বাড়তে থাকবে। যত ক্ষয় এবং সঞ্চয়ের মাত্রা বাড়বে নদী বাঁকটা বাড়বে, এবং এই যে দুটো পাড় এই দুটো পাড় কি হবে ক্রমশ পরস্পরের কাছে চলে আসবে। এটা দেখ, এটা আর একটু ছোট করে দিয়েছি, কিন্তু পরস্পরে কি আসছে কাছে চলে আসছে। যখনই পাড়টা পরস্পরের কাছাকাছি চলে আসবে সেটা কি হবে একসঙ্গে কি হবে পরস্পরের সঙ্গে একটা সময় যুক্ত হয়ে যাবে। বাকি যেখানটা তোর সঞ্চয় হচ্ছিল সে জায়গাটা কি হবে কেটে আলাদাভাবে অবস্থান করবে। দেখতে কিসের মতন হবে, ঘোড়া খুরের মতন। তাই একে বলা হবে তোর কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কোনো প্রবলেম, নদী বাঁক অশ্বক্ষুরাকৃতি হ্রদ কমপ্লিট করে দিলাম। এটা নদী বাঁক হয়ে গেল, রিভার মেন্ডার। আর এটা তোর কি অ্যালুভিয়াল ফেন, অ্যালুভিয়াল কোন এখানে চলে এলো। আচ্ছা, স্বাভাবিক বাঁধ, ধরো এই যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখ এখানে নদী বাঁক প্রবাহিত হয়েছে, এ সম্পূর্ণভাবে আলাদাভাবে অবস্থান করেছে। ঠিক আছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কেন, এখানে এইটাও কেটে যাবে দেখবি, এই যে দুটো পাড় একটা সঙ্গে কি হবে যুক্ত হয়ে যাবে। যখনই যুক্ত হয়ে যাবে এ কি হবে একটা আলাদাভাবে অবস্থান করবে। তোদের ওখানে যাওয়ার জন্য মায়াপুর যেতে যেতে এরকম দেখবি যেখানে নদী গেছে ওখানে আমি দেখেছিলাম গুগল ম্যাপে, এরকম প্রচুর অশ্বক্ষুরাকৃতির হ্রদ আছে জায়গার মধ্যে। ঠিক আছে, অক্সফোর্ড লেক আছে নদীয়া যেতে যেতে। ঠিক আছে, যখন মায়াপুর গেছিলাম নদী গেছিলাম সেই সময় আমি লক্ষ্য করেছিলাম। ঠিক আছে, মানে ইয়েতে ওই গুগল ম্যাপে লক্ষ্য করেছিলাম, কোন নদীর মধ্যে যাওয়ার একটা ইচ্ছা ছিল কিন্তু হলো না। একবার যদি যাই কখনো দেখে আসবো। এটা হচ্ছে তোর কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। হয়ে গেল, কোনো প্রবলেম আছে অশ্বক্ষুরাকৃতি হ্রদে? এবার দেখ অশ্বক্ষুরাকৃতি হ্রদ অনেকটা এদিকে ছেড়ে জাম্প করে সেদিকে চলে গেলাম। আচ্ছা, এইদিকে আছি। প্লাবন ভূমি এবং স্বাভাবিক বাঁধ কিছুই নয়। স্বাভাবিক বাঁধ খুব সোজা ব্যাপার। প্লাবন ভূমি মানে বন্যার কারণে তৈরি হবে। স্বাভাবিক বাঁধ তোর কি হবে বলতে যে বাঁধটা তোর কন্টিনিউ যদি নদীর দুপাশে যদি বালি সঞ্চিত হতে থাকে, বালি সঞ্চিত হয়ে হয়ে একটা কি তৈরি করবে বলতে বাঁধ তৈরি করবে, সেটাই হলো তোর কি স্বাভাবিক বাঁধ বা দিবি। ভালো করে শোন কিভাবে হয়, ভালো করে দেখ। কি
নদী তোর কি হবে বল দিনি, এই স্থান বরাবর তোর প্রবাহিত হয়, প্রবাহিত হচ্ছে, হলো প্রবাহিত হলো, সঞ্চয় করছে, সঞ্চয় কাজ এই বরাবর তোর কি করছে বল দিনি, সঞ্চয় কাজ চালাচ্ছে, এই বরাবর সঞ্চয় কাজ চালাচ্ছে। কন্টিনিউ এখানে যদি কি সঞ্চয় হচ্ছে বল দিনি, বালির বাঁধ সঞ্চয় হচ্ছে, কি বাঁধ সঞ্চয় হচ্ছে, বালির বাঁধ। বালির বাঁধ যদি এভাবে যদি সঞ্চয় হতে থাকে, এভাবে যদি বালির বাঁধ কি হতে থাকে, সঞ্চয় হতে থাকে, এইটা বালির বাঁধটা কি হলো, অটোমেটিক্যালি উঁচু হবে কি হবে না, বালির কন্টিনিউ বালি যদি বালির বাঁধ বলছে সরি, বালি যদি সঞ্চিত হতে থাকে দুপাশটা কেবল দিনই একটা বাঁধের ন্যায় রূপ নিয়ে নেবে, পুরোটা বাঁধ তৈরি করে দেবে, উঁচু অংশ তৈরি করে দেবে, এটাকে বলা হবে তোর কি লিভি বা তোর কি স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ কেন, নদী প্রাকৃতিক উপায়ে যেটা তৈরি হচ্ছে তাকে বলা হবে তোর কি স্বাভাবিক বাঁধ, হয়ে গেল। আর তোর কি আছে প্লাবন ভূমি, প্লাবন ভূমি মানে কি, ধর নদী এই সময় যদি বন্যা হয়, বন্যা হওয়ার কারণে দুকুল ছাপিয়ে কি হবে, বন্যা হবে, অটোমেটিক্যালি বন্যার জল চারদিকে তোর কি হবে বলতে ছড়িয়ে পড়ে, জল যখন একটা সময় কমে যাবে তখন কি হবে, নদী তার পূর্বের অবস্থায় বা আগের অবস্থায় ফিরে চলে আসবে। বাট এই স্থান বরাবর তোর কি জমা হলো, কন্টিনিউয়াসলি কি জমা হচ্ছে বলতে পলি জমা হচ্ছে, পলি জমা হওয়ার কারণে যে উপত্যকা তৈরি করবে বা যে ভূমিরূপ তৈরি করবে, পলিযুক্ত ভূমিরূপ, তাকে বলা হবে তোর কি প্লাবন ভূমি। পুরো বন্যার কারণে এই ভূমিরূপটা তৈরি হয়েছে, তাকে বলা হবে তোর কি প্লাবন ভূমি। বুঝা গেছে? হ্যাঁ, নদী এখানে কি হলো, যদি বন্যা হয় দুকুল ছাপিয়ে গেছে, এদিকেও ছাপিয়ে এতটা অব্দি চলে এসছে, এদিকেও ছাপিয়ে এতটা অব্দি চলে এসছে, নদীর বন্যা শেষ, বন্যা খতম, নদী কি হবে বলতে তার এখানে কি নদী থাকে কখনো, নদী পুনরায় এদিকে ফিরে চলে আসবে, কিন্তু যত নুড়ি বালি এই সমস্ত কিছু ছিল সব এই জায়গা বরাবর কি করবে, জমা করবে, কন্টিনিউ জমা হবে, হবে কি না, জমা হবে। জমা হলে এখানে প্রতি বছর যদি বন্যা হয়, বছরটা সবসময় সব দিন বন্যা থাকে না, 1 মাস থাকবে, 10 দিন থাকে, 20 দিন থাকে, 1 মাস থাকে, এর বেশি থাকে না বন্যা, বন্যার জল চলে গেল, এবং প্রতি বছর এরকম পদার্থগুলো জমা হতে 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 একটা প্লেন তৈরি করবে, কি তৈরি করবে, প্লেন বা সমভূমি তৈরি করবে, ঠিক আছে, এইটাকে বলা হবে তোর কি সমভূমি, কি সমভূমি, প্লাবন ভূমি বা ফ্লাড প্লেন, হয়ে গেল। এবারে ফ্লাড প্লেন, কিন্তু ফ্লাড প্লেন থাকবে দূরে, আর এইটা থাকবে তোর কি বলতে একদম নদীর কাছে, কোনটা থাকবে কাছে, স্বাভাবিক বাঁধ। কেন, কারণ নদী যাচ্ছে এই স্থান বরাবর যদি বালির বাঁধ যদি কন্টিনিউ কি করতে থাকে, জমাতে থাকে, অটোমেটিক্যালি জমালো, জমি তো দুকুল বরাবর কি করছে বলতে এটা বাঁধ তৈরি করছে, উঁচু ভূমি তৈরি করবে, এটাকে বলা হবে তোর কি স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ হচ্ছে এইটা, আর প্লাবন ভূমি হলো এটা, বুঝা গেছে, স্বাভাবিক বাঁধ প্লাবন ভূমি। পড়ে রইল কোনটা, বদ্বীপ, বদ্বীপ, বদ্বীপ পড়ে রইল, বদ্বীপ কিছুই নয়, দেখ এগুলো বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, এগুলো এগুলো এক একটা কি বদ্বীপ, এই যে পুরাটাই দেখতে পাচ্ছিস এক একটা কি বদ্বীপ, এটা কিছু নদী যখন তার প্রবাহ আসবে, নিম্ন প্রবাহ আসবে তোর কোথায়, মোহনা থেকে তোর কোন দিকে যাবে, তোর সমুদ্রের কাছে যখন এসে মিশে যাবে তখন কি ক্ষয়, ক্ষয়ের পরিমাণ কি হবে বলতেন, কম হবে, যত পদার্থগুলো কি করবে বলতেন সঞ্চয় করবে, এবং নদী একাধিক শাখা প্রশাখায়, দেখ কত শাখা প্রশাখায় ভেঙে গেছে, দেখতে পেয়েছিস, একাধিক শাখা প্রশাখায় ভেঙে যাবে, গতিবেগ কম হওয়ার কারণে এই সমস্ত কিছু জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কি করেছে বলতেন সঞ্চয় করেছে, যত ক্ষয় করে নিয়ে এসেছিল তত তার এই নিম্ন গতিতে এসে কি করেছে, এভাবে সঞ্চয় করেছে, সঞ্চয় করে তোর কি হবে, গ্রিক কি জানো, গ্রিক অক্ষরের ডেল্টার মতন বা বাংলার বয়ের মতন এরকম দেখ ভূমিরূপ তৈরি করেছে, এই যে এরকম, ঠিক আছে, এইগুলোকে বলা হবে তোর কি বদ্বীপ, কি বলা হয় বদ্বীপ। কোথায় সঞ্চয় করবে, নদীর মোহনায় সঞ্চয় করবে, কেন সঞ্চয় করবে, তার কারণ হচ্ছে তোর ওখানে ক্ষয়ের পরিমাণটা কি থাকে, কম থাকে, নদীর গতিবেগ এখানে কি হয়, কম হয়, নদীর গতিবেগ যখনই কম হবে যত ক্ষয়জাত পদার্থ সব এই স্থানের মধ্যে, যত নয় সমস্ত কিছু নয় বাট বেশিরভাগটাই এই স্থানের মধ্যে এসে সঞ্চয় করে, সঞ্চয় করে এরকম ব আকৃতির, বা ব হয় বাংলার ব, নয় তোর কি বলতে ডেল্টা আকৃতির যে ভূমিরূপ তৈরি করে, এটাকে বলা হবে তোর কি বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো বিশ্বের বৃহত্তম বদ্বীপ। জলপ্রপাত পশ্চাৎ অপসারণের কারণ, জলপ্রপাত কি হয় ক্রমশ পশ্চাৎ অপসারণ হতে থাকে বা পিছনের দিকে পিছিয়ে যেতে থাকে, কেন, এটা 2 বা 3 নম্বর আসার একটা চান্স আছে, কিছুই নয়, ঠিক আছে, ধর এই বরাবর তোর কি হচ্ছে বলতে জলপ্রপাত হয়েছে, এই বরাবর কি হলো জলপ্রপাত, জল এই বরাবর এসে পতিত হচ্ছে কন্টিনিউ, জল যদি পতিত হয় কন্টিনিউ পতিত হচ্ছে, পতিত হলে কি ধর এটা কি শিলা ছিল, কঠিন শিলা, এগুলো কি শিলা ছিল সব, কোমল শিলা বা কঠিন শিলা পরপর অবস্থান করেছে, যা খুশি এটা ধরে রাখতে পারিস, তাহলে এই কঠিন শিলার এই অংশটা কি কখনো ক্ষয় পাবে না, পাবে, তাহলে আগে ছিল এই পয়েন্ট অব্দি জলপ্রপাত, আগে কত অব্দি ছিল, এই পয়েন্ট থেকে এতটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এতটা ছিল জলপ্রপাত, ঠিক আছে, এখন ধর যদি এতটা অব্দি যে এই যে অংশটা, এই অংশটা যদি ক্ষয় পেয়ে যদি এখানটায় চলে আসে, ক্ষয় পেয়ে কোথায় চলে আসে, এখানটায়, এখানটা মানে কোনখানটায়, হ্যাঁ একদম কোন দিকে চলে আসে, এরকম ভেতর দিকে, মানে আগে কোথায় ছিল,
এখানটা ছিল আগে, এইবার আবার জলপ্রপাত হতো, এখন এখন কোথায় হচ্ছে, এখানে। তাহলে আগের তুলনায় এটা পিছিয়ে গেছে কি পিছিয়ে যায়, পিছিয়ে গেছে। অটোমেটিক্যালি যখন কঠিন এবং কোমল শিলা যখন পরপর সমান্তরালে অবস্থান করবে, কোমল শিলা বা কঠিন শিলা যদি কোনোভাবে যদি ক্ষয় পেতে থাকে, হ্যাঁ, ক্ষয় পেলে সেটা কি হবে বলতে জলটা সরি ক্ষয় পেলে ভেঙে যাবে, ভেঙে গেলে জলপ্রপাত তার পূর্বের স্থান থেকে সেটা কি হবে বলতে পিছিয়ে সরে আসবে। তাই জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ লক্ষ্য করা যায়। বড় বড় করে পড়বি জলপ্রপাতের শ্রেণী বিভাগ, 3 ধরনের জলপ্রপাত হয়। কি কি? র্যাপিড, কাসকেড এবং তোর কি হবে জানি ক্যাটারাক্ট। 3 ধরনের জলপ্রপাত। র্যাপিড কি? র্যাপিড হচ্ছে তোর যদি জলপ্রপাত কিভাবে যাবে, র্যাপিড বল। কোন কঠিন এবং কোমল শিলা যদি কিভাবে অবস্থান করে বলতে উলম্ব ভাবে অবস্থান করে। কিভাবে অবস্থান করবে? উলম্ব ভাবে। এরকম বড় কথা থাকতে পারে, বা র্যাপিড আমি বলে রাখছি, কঠিন এবং কোমল শিলা কিভাবে অবস্থান করবে, এভাবে উলম্ব ভাবে। কি যে ভাই, হ্যাঁ এভাবে অবস্থান করবে। তো কঠিন, এটা কি শিলা, কঠিন শিলা, এটা কি শিলা, কোমল শিলা, এটা কি শিলা, কঠিন শিলা এবং কোমল শিলা। হলো। এবার কঠিন এবং কোমল শিলার জন্য নদী কি করে তুমি এইভাবে প্রবাহিত হতে থাকবে, এটাকে বলা হবে তোর কি র্যাপিড বলা হয়, র্যাপিড। ঠিক আছে। জলপ্রপাতের ঢালটা এখানটা কি আছে বলদিন অনেকটা কম, এটাকে বলা হয় তোর কি র্যাপিড। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। ঢাল যখনই বেশি হয়ে যাবে, এইটার ঢাল যদি আরো বেশি হয়, ধর এইটার ঢাল কি হলো বল দেখিনি, আরো বেশি হচ্ছে, ঢাল হচ্ছে সালা আরো বেশি, ঢাল কি হচ্ছে আরো বেশি হবে। ঢাল আরো বেশি হওয়ার কারণে জল কি হবে খুব দ্রুত গতিতে তোর কি হবে নিচের দিকে পড়ে পড়ে যাবে, এটাকে বলা হবে তোর কি কাসকেড। র্যাপিড বা কাসকেড, সিঁড়ির ধাপের মতন নামবে। কাসকেড যে যাবে কিসের মতন, সিঁড়ির ধাপের মতন প্রবাহিত হলে তখন যে জলপ্রপাত লক্ষ্য করা হবে সিঁড়ির ধাপের মধ্যে, তাকে বলা হবে তোর কি কাসকেড। আর সব থেকে বড় একটা অংশ নিয়ে যদি গঠিত হয় জলপ্রপাত, যখন প্রবল বেগে ভয়ঙ্কর ভাবে পুরো জলরাশি নিয়ে উপর থেকে নিচের দিকে পড়বে প্রবল বেগে ভয়ঙ্কর ভাবে, এটাকে বলা হবে তোর কি ক্যাটারাক্ট। এটাকে কি বলা হয় ক্যাটারাক্ট। বুঝতে পারছিস না? বুঝতে পারলি দুটো কি? একটা হচ্ছে তোর কি বলবি, একটা হচ্ছে তোর ইয়েটা থাকবে তোর র্যাপিড হবে, তোর কি বলবো জলপ্রপাতের ঢালটা কি হবে বলবি কম হবে, খুব একটা বেশি হবে না, ঢালটা হবে কম, নর্মালি সে এরকম নেমে আসবে, সেটা একটা জলপ্রপাত, এটাকে বলা হবে তোর কি র্যাপিড। হ্যাঁ, যখনই ঢালটা বেশি হবে সিঁড়ির ধাপের মতন হবে, লাফিয়ে লাফিয়ে নামবে, ঠিক আছে ক্রমশ, তখন তাকে বলা হবে তোর কি কাসকেড। আর ক্যাটারাক্ট কি, অঞ্চল যখন বৃহৎ খুব বড় একটা অঞ্চল জুড়ে তোর কি হবে জলপ্রপাত লক্ষ্য করা যাবে, জল খুব প্রবল বেগে নিচের দিকে পড়বে, তখন তাকে বলা বিশাল জলরাশি একসঙ্গে পড়বে, তখন তাকে বলা হবে তোর কি ক্যাটারাক্ট, তখন তাকে বলা হয় ক্যাটারাক্ট। এনি প্রবলেম? এখানে তোর নদীর ক্ষয় শেষ হলো।